গুড মর্নিং সবাইকে। এখন আমরা সাংতে ভ্যালিতে যেখানে ছিলাম সেখানেই আছি। তা আমরা দেখেই বোঝা যাচ্ছে আমরা মোটামুটি রেডি, মোটামুটি নয় একদমই রেডি। কাবেরীও ওখানে রেডি, আমাদের বাইক ফুল প্যাক হয়ে গেছে। আর আজকের এই যেখানে আছি তার চারদিকের পরিবেশটা একবার এই রকম। গতকাল রাত্রের থেকে একটু বৃষ্টি হচ্ছিল, মানে গতকাল রাত্রের সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে, আজকে সকাল অবধি ছিল, কিন্তু এখন বৃষ্টিটা নেই, এখন একটু রোদ ভাব দেখা দিচ্ছে। তা এখন দেখি আমরা আজকে যাব উদালগুড়ি, শেরগাঁও হয়ে, এখান থেকে দিরাং, তারপর বমডিলা, তারপর শেরগাঁও হয়ে উদালগুড়ি। মোটামুটি 200 কিলোমিটারের মতো রাস্তা। গুগল তো বলছে 5-5.5 ঘন্টার মতো সময় লাগবে, কিন্তু আমাদের তো লাগবে আরও অনেক বেশি, কারণ মাঝখানে দাঁড়াতে হবে, খাওয়া দাওয়া আছে, সমস্ত কিছু আছে। তা করে দেখি কখন উদালগুড়ি পৌঁছচ্ছি। আর রাস্তাতে যদি ওয়েদার ভালো থাকে, বৃষ্টি না থাকে, তাহলে যা দেখবার সেটা তো দেখব, আর দেখতে দেখতেই এগোবো। তাহলে এরপরে একবারে দেখা হচ্ছে আমাদের मोटर ब्लॉगिंग में। ठीक है, निकलते हैं। बहुत अच्छा लगा। दूसरी बार कभी सांगती वैली में आए तो इधर जरूर मनाऊंगा। ठीक है, आते हैं। हाँ 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 आंटी बाय, हाँ फिर मिलेंगे। বাই। আমরা আমাদের হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম। এখন বাজে 8:30। এই যে আমরা লন্ডন ব্রিজ ক্রস করছি। গতকাল রাত্রে থেকে বৃষ্টি হয়েছে, তার ফলে এরিয়ার মানে রাস্তাতে এরকম বেশ কিছু মানে জল, কাদা ঠাদা এগুলো দেখা যাবে। সাংতি ভ্যালি থেকে দিরাং যাওয়ার পথে এই বাঁ দিক দিয়ে এই রাস্তাটাতে নেমে এই ব্রিজটা ক্রস করতে হবে। ব্রিজটা ক্রস করে এই বাঁ দিকের রাস্তাটা ধরতে হবে, তাহলে সম্ভবত দিরাং শহরটাকে অ্যাভয়েড করে আমরা বেরিয়ে যেতে পারবো। তা এখন এর মধ্যে আমাদের অলরেডি 1 ঘন্টা সময় পার হয়ে গেছে। এখানে একটা যেটা ঘটনা ঘটে গেছে সেটা হলো যে হোমস্টেতে আমরা ছিলাম তার একটা চাবি, মানে 2টো চাবি ভুলবশত আমাদের সাথে চলে আসে। আমরা প্রায় 9 কিলোমিটারের মতো চলে আসি। তারপরে আমরা আবার সেটা তাদেরকে ফোন করার চেষ্টা করলাম যে না, সামনে দিরাঙে বা কোথাও সেই চাবিটা রেখে গেলে হবে কি না, বা রাখার জায়গা আছে কি না, এরকম কিছু একটা জন্য ফোন করি। কিন্তু তারা সবাই আসলে এত ব্যস্ত, তারা সবাই মানে জমিতে চলে যায়, মোবাইল টোবাইল রেখে জমিতে চলে যায় কাজের জন্য। তা যাই হোক, আলটিমেটলি কোনো ফোনই তারা ধরেনি। তখন বাধ্য হয়ে আবার আমরা ফিরে যাই। ফিরে গিয়ে সেই চাবিটা রেখে আবার চলে আসি। এতে প্রায় 18 কিলোমিটারের মতো আমাদের এমনি মানে অপচয় হলো আর কি যাওয়া আসাতে। তাতে প্রায় 1 ঘন্টার মতো সময় চলে গেল, মানে পুরো প্রসেসটা করতে। বমডিলা হ্যাঁ, এই যে আমরা আবার মেইন রোডে উঠে পড়লাম। পুরো দিরাং শহরটাকে বাইপাস করে আমরা চলে আসলাম। এটা বেশ ভালো হলো। এই যে এখন আমরা বড় রাস্তায় এসে উঠে গেছি, মানে হাইওয়েতে। এখন বমডিলা 34 কিলোমিটার দেখাচ্ছে। এখন একটু তো ভালোভাবে যাওয়া যাবে, কিন্তু এখন সমস্যা যেটা হচ্ছে যে শিপশিপ করে এখন মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। রাস্তার এই পার্টটা খুব সুন্দর, যদিও বাঁদিকে একদম খাড়া, মানে খাদ, মানে উপর দিয়ে রাস্তাটা।
হালকা করে এঁকে বেঁকে যাচ্ছে, চওড়া রাস্তা। এই যে এই দিক দিয়ে তাকালে মনে হয় পাহাড়ের উপরে একবারে উঠে যাবে। ওরা জানে তো এখানে তাকায় থাকবে। এই যে কি সুন্দর ভ্যালিটা, ঠিক ওই টার্নটার মধ্যে যেখান থেকে ভিউ সবচেয়ে ভালো, সেখানে বিআরও থেকে লেখা আছে স্টপ লুক গো। ওরা জানে যে এইখানে চলতে চলতে এদিক দিয়ে তাকাবে আর দুর্ঘটনা ঘটবে। বিআরও যে কথাগুলো লেখে না, এ দারুণ। এই বিআরওর সমস্ত যে মানে ডায়লগগুলো আছে বা ইনস্ট্রাকশনগুলো আছে, সেই ইনস্ট্রাকশনগুলোকে যদি নিয়ে একটা ডকুমেন্টারি তৈরি করা যায়, তাহলে সেটাই একটা দারুণ একটা অ্যাসেট হয়ে যাবে আমার মনে হয়। এই যে চারিদিক মেঘে ঢেকে যাচ্ছে, এই সামনের পাহাড়গুলোনের মাথাতে সব সাদা মেঘ এসে জমছে, আর ঠান্ডাও বেড়ে যাচ্ছে। আর সেই আগের মতো আবার বাতাসের মধ্যে ময়েশ্চার খুব বেড়ে গেছে, এই মনে হয় যে বৃষ্টি পড়বে এরকম। এই যে এদিকটাতে বৃষ্টি মনে হয় হয়েই গেল হালকা করে। এই যে চারদিক একদম মেঘে ঢেকে গেল, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনে বলতে রাস্তাটা এখনো মোটামুটি ক্লিয়ার কিছু দূর পর্যন্ত, কিন্তু তাছাড়া উপরে বায়ে যে পুরো এরিয়াটা আছে পুরোটা মেঘে ঢেকে গেছে। এই যে যেমন বৃষ্টি অলরেডি আবার শুরু হয়ে গেল, এই যেমন এই দিকটাতে আবার মেঘটা একটু কম। এদের এক একটা বাঁকের মধ্যে এরকম করে চেঞ্জ হয়ে যায়, তো তা এই জন্য একটু দেখি যে কি ঘটনাটা ঘটছে। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন আমরা এই যে এখানে এসে রাস্তার পাশে একটা দোকান, একটা নার্সারি এইখানে এসে দাঁড়িয়েছি। এখন রেনকোটটা পরে আবার এখান থেকে রওনা দেব। এই যে আমরা এখন মেইন রোড থেকে ডান দিকের যে রাস্তাটা, মানে যেটা রূপা শেরগাঁও হয়ে উদলগিরি যাবে, সেই রাস্তাটাতে এসে ঢুকলাম। এখন এর মাঝখানে লাস্ট যেখানে দাঁড়িয়ে আমরা রেনকোট পরে নিলাম, সেইখান থেকে বমডিলা অবধি ঠিকই আসলাম। তখন তো এই জিপিএস ছিল না, মানে মোবাইল দেখতে পারছিলাম না। এবার কি হলো, টার্ন বাই টার্ন নেভিগেশনে ও একবার এক এক রকম রাস্তা সব দেখাচ্ছিল, একবার ডাইনে একবার বায়ে, অথচ আমি মানে কনফিউজড যে এই রাস্তা কখনোই হইতে পারে না, মেন রোড দিয়ে সোজা রাস্তা যাবে। এইবার গিয়ে তারপরে যে এইভাবে বড় হাইওয়ে ডিভাইড হয়ে যাবে। তা তারপরেও যাই হোক, একটা ওর পাল্লায় পড়েই রং টার্ন একটা নিলাম। রং টার্ন নেওয়ার পরে তারপর আবার একজনকে জিজ্ঞাসা করে আবার সেটাকে রাইট টার্ন করলাম, করার পর এর পাল্লায় পড়ে আবার একটা রং টার্ন নিলাম, নিয়ে সেই একটা বড় চক্কর কাটে একবার বমডিলার থেকে নিচে নামলাম, নিচে নেমে আবার ঘুরে বমডিলাতেই উঠলাম। আর ততক্ষণে বৃষ্টি কমে গেল, আবার এই নেভিগেশন লাগানোর ফলে আবার আমরা সঠিক ওয়েটা খুঁজে পেলাম। আর এখন আমরা সেই হাইওয়ে দিয়ে এসে, মানে এখন এই যে রূপা শেরগাঁও যাওয়ার যে হাইওয়েটা আছে, সেই হাইওয়েটা আমরা ধরলাম। এই যে রূপাতে চলে আসছি, এই যে রূপা, ঠিক আছে। তা করে এই যে এতক্ষণে আমরা রূপাতে পৌঁছলাম। আর আমরা যদি সঠিকভাবে এই 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 হ্যাঁ হ্যাঁ ও সামনেরটা, হ্যাঁ এই আমি জানি যে ব্রিজ ক্রস করতে লাগবে, আমি ভাবছিলাম যে ওই ব্রিজটা না, সামনে ব্রিজটা আছে।
তা পরে এই যে এই রোডে এসে এখন মোটামুটি একটু কিছু কিছু জিনিস জানা আছে এই রোডটার। যেমন এরপরেই আসবে শেরগাঁও, এই যে রোডটা ক্রস করতে লাগবে, এবং এর দুই দিকে যে নিচ দিয়ে নদীটা গেছে এবং ভ্যালিও আছে, সুন্দর করে গল্ফ কোর্স না কি যেন আছে। এই রূপা মূলত আর্মিদেরই সেটেলমেন্ট এখানে, মানে মূল শহরটার মধ্যে বেশিরভাগ জায়গাতেই আর্মিদের সেটেলমেন্ট। এই যে সেই রূপা ভ্যালি, এই যে সেই রূপা ভ্যালি। এটা মনে হয় আর্মিদেরই এদের তত্ত্বাবধানে মনে হয় আছে, আর লোকাল লোককে হয়তো এমনি একটু ঘুরতে ঘুরতে দেয়, কারণ দেখে তো মনে হচ্ছে যে আর্মিদের মতনই একদম পুরো ডিসিপ্লিনড। দেখছো, বালিমু 113 কিলোমিটার, শেরগাঁও 24 কিলোমিটার। এই যে রূপা ভ্যালি, এইটারই নাম হলো রূপা ভ্যালি। এই রূপা ক্রস করলাম, করে এখন আমরা শেরগাঁওয়ের দিকে যাব। আজকে কি আমাদের পিছনে আর বৃষ্টি ছাড়বে না? কারণ আমরা যে রূপাতে আসলাম এখানে কিন্তু বৃষ্টি হয়নি, একদম কিন্তু সব শুকনা। ঠিক আমরাও আসলাম, এই যে এখন বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়ে গেল। কি দারুণ এই জায়গাটা! এই রাস্তাটা, পুরো রাস্তাটা বলবো না, বেশিরভাগ জায়গায় খুব সুন্দর। এই জায়গাগুলো না, বিশেষ করে রূপা, শেরগাঁও, এই জায়গাগুলোনের পাহাড় এবং যে রাস্তাগুলো আছে এবং পাহাড়গুলো, সেগুলো খুব সুন্দর সুন্দর। এই যে পাহাড়গুলো কি দারুণ! এখন ব্যাপার হলো ওই যে ওইদিকে যেদিকে যাচ্ছি সেই দিকেই কালো মেঘ হয়ে আছে। এই জায়গাগুলো প্রচন্ড ধসপ্রবণ এরিয়া। এখানে এই যে পাথর টাথরগুলো, মানে মাঝে মধ্যে এগুলো ধস পড়ে সব বন্ধ হয়ে এই যে ছিল, এগুলো সব পরিষ্কার করেছে। এই যে এই পাহাড়টা কি অদ্ভুত! গোটা পাহাড়টায় যে ঘাসে ভর্তি এবং পুরো ঘাসগুলো লাল হয়ে গেছে। হ্যাঁ, এই যে এই জায়গাটাও ওই রকম টাইপেরই হয়তো হয়ে যাবে। এই যে জায়গাগুলো কি বিশাল, মনে হচ্ছে সামনে পাহাড়টার মধ্যেই আমরা ঢুকে যাব বোধহয়। কি বিরাট আকৃতি! ওরে, এই জায়গাটা দেখলে মনে ভয়ই লেগে যাচ্ছে, মানে কোথায় আসলাম, মনে শূন্যে ভেসে বেড়াচ্ছি বোধহয় আমরা। সত্যি জায়গাটাকে দেখলে ভয় লেগে যায়, মনে হয় শূন্যে ভেসে বেড়াচ্ছি। নিচেও মানে বিরাট, মানে গভীর, উপরেও অনেক উঁচু। এই পাহাড়টা কত সুন্দর, কি দারুণ পাহাড়টা! হ্যাঁ, ওরে ওরে, কি পাহাড়! কি দারুণ! গোটা পাহাড়টা ঘাস দিয়ে ঢাকা, এবং সেটা এই যে এখন গরম, মানে এই সময়টায় হয়তো সেই ঘাসগুলো সব লাল লাল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বদ্রীনাথের পাহাড়ের মতো অনেকটা, মানে বদ্রীনাথ
যাওয়ার সময় বা বদ্রীনাথের যে যাওয়ার রাস্তায় সাইডে যে পাহাড়গুলো ঠিক একই রকম। ইরিশ, গোটা পাহাড়টা পরিষ্কার একদম, মানে গোটা পাহাড়টাকে একবারে দেখা যাচ্ছে, মনে হয় একটা মাঠের মতো, বোধহয় ভ্যালির মতো গোটা পাহাড়টা। নির্দিষ্ট কয়েকটা খালি গাছ আছে। এই যে কি সুন্দর গাছ, বাপরে বাপ। মানে এটা শক্ত পাথরের পাহাড় তো, সেই জন্য বড় গাছ হইতে পারে না। মাঝে মধ্যে খালি দুই একটা খালি বড় গাছ হয়েছে, আর বাকিগুলো সব ঘাস হয়ে গেছে, মানে ঘাসই হয়েছে খালি। অথচ ওই যে সামনের পাহাড়টা আবার কত সবুজ, মানে বড় বড় গাছ দিয়ে ভর্তি। সামনের পাহাড়টা ভর্তি বলবো না, মানে বড় বড় গাছ আছে, আর তারপরে তো গোটা পাহাড়টাই সবুজ গাছ দিয়ে ভর্তি। আবার এই পাহাড়টা একদম ন্যাড়া, মানে ন্যাড়া মানে ওই আরো ছোট ঘাস বা খুব কম সংখ্যক ঘাসই আছে। মানে এটা কি আমরা একটা ভ্যালি বা খাদের মধ্য দিয়ে যাচ্ছি, দুই পাশে খাড়া খাড়া পাহাড়, বিরাট উঁচু উঁচু, আর ঠিক তার মাঝখান দিয়ে যে নদীটা বয়ে গেছে, সেই নদীর ধার দিয়ে আমরা চলছি। ও কি সুন্দর কালার, কি এই দিক দিয়ে সবুজ, ওই দিক দিয়ে গ্রে, ওই দিক দিয়ে হলুদ। আবার এই পাহাড়ের গাছগুলো না একেবারে কচি, মানে একদম কালারটা দেখছো, একদম কচি সবুজ। আর ওই যে ওইটা মনে হয় চিলিপং মনেস্ট্রি, ওই দূরে যে পাহাড়ের মাথার উপর দেখা যাচ্ছে সেইটা। এখান থেকে 13 কিলোমিটার ছিল, চিলিপং মনেস্ট্রির রাস্তাটা পার করে আসলাম। মানে এই দিক থেকে যদি আমি পিছন দিকে যাই, তাহলে এই একটা ব্রিজ পড়লো, সেই ব্রিজটা ক্রস করে ডান দিকে চিলিপংয়ের রাস্তা উপরের দিকে উঠে গেল। এই যে চিলিপং মনেস্ট্রি। জিগাও, জাগাও, হ্যাঁ ওটা বোধহয় জয়গাঁও টাইপের হবে, মানে মাইলস্টোনে এক বানান লেখা আছে, আর এদের এইখানে আর একটা জিনিস লেখা আছে, আর একটা বানান লেখা আছে। এদিকের পাহাড়গুলো কিন্তু আবার একদম অন্যরকম, এগুলো একদম ঘন বন। মানে ওই পাহাড়গুলো ছিল যেমন রুক্ষ, মানে বেজান আর কি, তা কিন্তু এই পাহাড়গুলো ঠিক তার বিপরীত। এ একদম গাছে ভর্তি, মানে একদম ফরেস্ট, মনে হচ্ছে আমরা ফরেস্টের মধ্য দিয়ে যাচ্ছি। আর দুই পাশের গাছগুলো, মানে পাহাড়গুলো একেবারে গাছে ভর্তি। আর এই রাস্তাটাও কি সুন্দর লাগছে। আর আমরা শেরগাঁওয়ের প্রায় কাছাকাছি চলে আসছি, এখান থেকে 7 কিলোমিটারের মতো হবে শেরগাঁও। কিন্তু এদিক থেকে আবার যেটা ব্যাপার, 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ছে। অন্তত শেরগাঁও অবধি একটু জন্য অপেক্ষা করে। এই যে সামনের পাহাড়টা একদম কচি সব, মানে পাতাতে ভর্তি, মানে গাছগুলো সবগুলো কচি পাতাতে ভরে আছে, মানে একদম কাঁচা সবুজ। আর এই হলো শেরগাঁও। তবে এর তো আরো সামনে বসতি আছে। দেখি সামনে আর একটু এগিয়ে যাই, আরো 3-4 কিলোমিটার। এই দিক দিয়ে বৃষ্টিও শুরু হয়ে গেছে, মানে শান্তি দেবে না। এই যে শেরগাঁও 1 কিলোমিটার।
এই যে এটাই হলো শেরগাঁও। আর শেরগাঁওয়ে এর আগে যে হোটেলটাতে খেয়েছিলাম এই যে সামনে সম্ভবত, হ্যাঁ এই যে সামনের যে হোটেলটা আছে এটাতেই গতবার আমরা খেয়েছিলাম, এই যে এটাতে। এবারও এখানেই দাঁড়াই। এই যে শেরগাঁওয়ের এই হোটেল। আমরা শেরগাঁওতে পৌঁছে গেছি। এই জায়গাটাই শেরগাঁওয়ের মূল জায়গা। এছাড়াও ওই দিকটাতে ছিল যেখানে অনেক বসতি টসতি আছে, কিন্তু এই জায়গাটাই ওর সেন্ট্রাল। আর এর আগের বার আমরা এই ফুড হাট যেটা আছে এখানে আমরা খেয়েছিলাম টিফিন, মানে দুপুরে লাঞ্চ করেছিলাম। আর এবারও আমরা এখানেই এসে দাঁড়ালাম এবং এখানেই আমরা ভেজ থালির অর্ডার দিয়ে দিলাম। এটা খেয়েতে এরপর আমরা এই দিক দিয়ে এই রোড ধরে সোজা বেরিয়ে যাব। তবে আকাশ একদম এই যে কালো মেঘে ঢেকে আছে চারিদিক, আর বৃষ্টিও পড়ছে। এদিকটা রৌদ্র একটা ভাব আছে। গত বছর আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এই শেরগাঁওয়ের ওয়েদার খুব সুন্দর ছিল এবং এখান থেকে যে ভিউটা সেটা একদম পরিষ্কার, আকাশ থেকে শুরু করে খুব সুন্দর একটা মানে পরিবেশ ছিল। এবারও আছে তা, কিন্তু এবারে যে বৃষ্টিটা একটু সমস্যা করে দিচ্ছে। তাহলে এখন আমরা এখানে গিয়ে আগে খেয়ে নেই, খেয়ে নিয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাব। এখন আমরা শেরগাঁও থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম। এখানে এখন এরকম অনেক হোমস্টে হয়ে গেছে। দোকানপাটও হয়েছে, আরও হচ্ছে। এই শেরগাঁওয়ের এক যেটা মূল বিষয় ছিল সেটা হলো শান্ত এবং নিরিবিলি ভাবটা। এই যে এখন এই যে এরকম করে বড় বড় সব বিল্ডিং হয়ে সেই নিরিবিলি ভাবটা এরপর আর কি হবে কে জানে। তার বদলে ছোট ছোট কটেজ টাইপের করো, সুন্দর সুন্দর ফুলের বাগান টাগান দিয়ে, ফুল টুল দিয়ে, গাছ টাছ দিয়ে ভরিয়ে দাও। শেরগাঁও একটা সুন্দর শান্ত গ্রাম। আমার তো এর আগে খুব ইচ্ছে ছিল, মানে এবারই তো যদি ওখানে না থাকতাম দ্বিতীয় দিন, তাহলে এই শেরগাঁওতে এসেই হয়তো থাকতাম। এই শেরগাঁওয়ের ভিতরে দিকের যে জায়গাগুলোন সেগুলোন আরও নিরিবিলি। এখান থেকে উদলগিরি এই 108 কিলোমিটার, 108 বা 109 কিলোমিটার। বলছে তো 3 ঘন্টা সময় লাগবে, তা ধরে নিচ্ছি আমাদের 4 ঘন্টা তো লেগেই যাবে। এই যে এই রাস্তাটা যেটা আছে এটাই হলো মান্ডালা টপ থেকে আসার রাস্তা। গতবার আমরা এই রাস্তাটা দিয়েই এসছিলাম। গতবার আমরা এই মান্ডালা টপ দিয়ে এসছিলাম। তার অভিজ্ঞতার কথা তো এর আগের সেই এপিসোডেই আমাদের বলা আছে। এই যে এই চিকন যে রাস্তাটা, এই রাস্তাটাই হলো মান্ডালা টপের রাস্তা। আর এইটা এই দিক দিয়ে আসার পরেই এই সামনেই এই যে পেট্রোল পাম্প, আর এই পেট্রোল পাম্পটা ক্রস করেই
এই পেট্রোল পাম্প ক্রস করে এই সামনে যে জায়গাটা আছে, এই যে ঠিক এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটাতে আমাদের গাড়ি পাংচার হয়েছিল, ঠিক এই জায়গাটাতে। হ্যাঁ, ও এক্স্যাক্ট, হ্যাঁ ওইখানে কি, এই যে এইখানে সম্ভবত, হ্যাঁ সাইডে এই যে ঘাসগুলান ছিল, হ্যাঁ এই যে সাইডে এই ঘাসগুলোন ছিল, এই ঘাসগুলোনের মধ্যে আমরা ব্যাগ ঠ্যাগগুলোন সব রেখে দিয়ে, আর সেই যে দুইজন ব্যক্তি, সেই ট্রাকের ড্রাইভার আর আরেকজন সঙ্গীতার, তারা এসে হ্যাঁ এই দাদা আমাদের যে সাহায্য করেছিল সেদিন, বাড়ি হলো সেটা তো ভোলার না, আমার নাম এখনো মোহাম্মদ মনে রফিকুল আছে। ইসলাম। হ্যাঁ আমরা আর এই সেই জায়গা, সেই জায়গা যেখানে আমাদের গাড়িটা নষ্ট হয়েছিল, মানে পাংচার হয়েছিল। এবং সেই দিন সত্যিই খুব সমস্যার মধ্যে পড়ে গেছিলাম। সবচেয়ে বড় ব্যাপার, একদম বিকেল হয়ে গেছে, মানে সন্ধ্যা লাগবে। আজকে যেমন এখন 2টা বাজে, সেদিন 4টা কি 5টা বাজছিল সম্ভবত, মানে 4টা ক্রস করে গেছে, সম্ভবত 5টা বাজছিল, 4টা, হ্যাঁ 4টা তো ক্রস করেই গেছে। বাহ সুন্দর এখানে। তা এই সময় ওই মানে ওখানে কি করব সেটা তো বুঝতেই পারছিলাম না। পরে তো আমরা ভাবলাম যে না, আমরা হাঁটা দিয়ে দেই ওই যে পেট্রোল পাম্পটা আছে, পেট্রোল পাম্প বা ওই দিকটাতে যদি কারো সাহায্য পাই। কিন্তু ঠিক সময় এই সেই ট্রাকটা আমাদের পিছনে চলে আসে। সেই ট্রাকটা আমাদের পিছনে সেই মান্ডালা টপ থেকে এই গোটা যে পাহাড়ের মধ্য দিয়ে যে ছোট রাস্তাটা, মানে চাপা রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে আমাদের পেছনেই আসে। এবং এখানে এসে যখন বিপদে পড়ি তখন তারাই আমাদের এসে সাহায্য করে। সে এক ব্যতিক্রমী অভিজ্ঞতা ছিল। এই যে সামনের পাহাড় একেবারে মেঘে ঢেকে গেছে, আর বৃষ্টির ফোঁটাও একটু বড় বড় হয়ে পড়ছে। আমার মনে হয় এখনই সব বন্ধ করতে হবে। এই যে এই রাস্তাতে মনে হয় পুরো বৃষ্টি হবে। ওয়েদার একেবারে অন্ধকার করে আসলো। এই যে এই সুন্দর একটা গ্রাম, এটা সম্ভবত তেনজিং। তা এই গ্রামটার জন্যই একটু দাঁড়ালাম। এতক্ষণ ঘন কুয়াশা ছিল এবং বৃষ্টিও পড়ছিল। মোবাইল টোবাইল তো বা এই যে ক্যামেরা সব প্যাক করে ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এখন কি হলো, এখানে আসার পর দেখি যে ওয়েদারটা একটু বেশ ভালো, বৃষ্টি বৃষ্টি নেই, এবং এত সুন্দর একটা গ্রাম, এর একটা ছবি না নিলেই তো চলে না। তারপর দাঁড়িয়ে এটার ছবি নিতে শুরু করলাম, মানে ক্যামেরা সেট করলাম, ব্যাস আবার বৃষ্টি নামলো। এই যে আবার এই যে মেঘে ঢেকে যাচ্ছে। চারিদিক, আর এই যে বৃষ্টিও শুরু হয়ে গেল। এ গোটা রাস্তাটাই এইরকম করে, এই যে সামনে একদম পুরো ঘন কুয়াশায় সব ঢেকে যাচ্ছে। তার মধ্যে আবার বৃষ্টি। এই যে কত সুন্দর এই ভ্যালিটা। কি সুন্দর। এই যে তেনজিং
এইটি কত সুন্দর একটা ভিউ ছিল এখান থেকে, দারুণ একটা ভিউ ছিল। এই যে কত সুন্দর এক ভ্যালি, আর অথচ চারিদিক একদম মেঘে ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না নিচটায়। এই যে সামনের পাহাড়টা সাদা মেঘে ঢেকে আছে, আর এই রাস্তাটা মনে হয় সেই পাহাড়ের মধ্যেখানে গিয়ে ঢুকে যাবে। কত সুন্দর! কি সুন্দর পাহাড়ের গায়ে মেঘগুলো। এই যে কি সুন্দর পাহাড়ের ওরে, এই যে এখান থেকে পাহাড়টা, পাহাড়ের গায়ে গায়ে সব বাড়িগুলো, কি সুন্দর করে সব দেখা যাচ্ছে। এখানে ভ্যালির মতো লাগতেছে জায়গাটাকে, আর এত সবুজ। ও এই সামনেই বোধহয়, এইখানেই বোধহয় যে একবার পড়ে গেলাম না, এই সামনেই মনে হয় ওই জায়গাটাতে। এই যে কলা গাছ, এই যে এইরকমই তখন মেঘ আর নীল আকাশ ছিল, সেইটা দেখার জন্য দাঁড়াইতে গিয়ে যে পড়ে গেলাম। কি সুন্দর জায়গাগুলো। এই যে এখানে সব খেতেই হচ্ছে। আমরা যখন আসছিলাম তখন এখানে বাঁধাকপি ছিল, প্রচুর বাঁধাকপির ক্ষেত ছিল এখানে। এই যে এখান থেকে আর একটা গ্রাম, গ্রামটার মধ্য দিয়ে রাস্তাটা এঁকে বেঁকে গেছে, আর সেখানে সব রঙিন বাড়িগুলো। আর ওই দূরে দুই দিকের পাহাড়ের খাঁজে মাঝখান দিয়ে আর একটা পাহাড় দেখা যাচ্ছে, এবং তার মাথা সাদা মেঘে ঢাকা। এই যে কালাকতাং, ওয়েলকাম টু কালাকতাং। এটা হলো কালাকতাং মনেস্ট্রি এবং কালাকতাং ভিলেজ। এই ভিলেজটাও বেশ ভালো, ছোট্ট মোট্ট এবং সুন্দর। তা এই যে ওয়েদারটা এরকম ডিস্টার্ব দিচ্ছে, তা না হলে এখানে ঢুকে অল্প একটু 1-2 কিলোমিটারের মধ্যেই হয়তো সব হয়ে যেত। একটু ভিতরে ঢুকে এই গ্রামটা দেখে আসতাম। এই যে সামনের পাহাড়টা মেঘে ঢাকা, আর মেঘগুলো সব উড়ে বেড়াচ্ছে। এইদিকে যে টুরিস্টরা এসে ছবি তুলছে।
এরা কতটা নিশ্চিন্ত। এই যে চারিদিক একেবারে মেঘে ঢেকে গেল, এই যে মেঘগুলো সব উড়ে আসছে, এসে এখন এই যে রাস্তাটাকে একদম ঢেকে দিচ্ছে। এই যে কিচ্ছু দেখা যাচ্ছে না। একদম সব সাদা হয়ে গেছে। এই যে সামনের পাহাড়টা পুরোটা ঢেকে গেল, পুরো মেঘে ঢেকে গেল। এই যে চারিদিকটা, বাহ, বৃষ্টির ফোঁটাও জোরে জোরে পড়া শুরু হয়ে গেছে। এই যে লোহার ব্রিজটা পার হচ্ছি, এই ব্রিজটা পার হওয়ার কিছুক্ষণ পরেই ওই সোজা গ্রামের মধ্য দিয়ে, মানে এই হাইওয়ে ছেড়ে গ্রামের মধ্য দিয়ে যেতে হবে। আরও একটা আয়রন ব্রিজ, এটা 3 নাম্বার। বাহ, এতগুলো ব্রিজ পরপর হয়ে গেল। আর একটা ব্রিজ, নদীটাও এখানে খুব সুন্দর, খুব সুন্দর। বৃষ্টি হওয়ার ফলে জলে একেবারে স্রোত খুব বেড়ে গেছে। এই যে এই পাহাড়ের মধ্যে এরকম কলা, মানে পাহাড় ভর্তি কলা গাছ, মানে কলা গাছের কি বলি, ফরেস্ট। সেখানে কলা ধরেও আছে অনেক। তবে একটা যেটা যেটা আমার ইনফরমেশন যতটুকু আছে, যে এই কলাগুলো খাওয়া যায় না, মানে লোকাল লোকেরা খায় না, এটা পশু পাখিকে খাওয়ানো হয়। এই যে এইটা হলো বালেমু। এই যে হ্যাঁ, এইটা হলো বালেমুর রাস্তা। এই যে গতবার এই রাস্তাটা বেড মেটালের রাস্তা ছিল, মানে ওই পাথর ফেলা রাস্তা ছিল। আর এইবার সেই রাস্তাটা দেখি পাকা হয়ে গেছে, যদিও পাকার কোয়ালিটি খুব একটা ভালো না, কিন্তু রাস্তাটা পাকা হয়ে গেছে। এটা এই গ্রামের মধ্য দিয়ে এই রাস্তাটা এখন যাবে। এই যে এই জায়গাগুলো আছে না, লোকালদের পিকনিক স্পট এগুলো। আমরা একদম নদীর বেডে চলে আসলাম। এই রাস্তাটা ভালো হওয়াতে বেশ ভালোই, তা না হলে এর আগে একেবারে এবড়ো খেবড়ো। তারপরে এই বৃষ্টি হচ্ছে এখন, এই বৃষ্টির জলে তো একেবারে কাদা ঠাদা হয়ে একাকার অবস্থা হয়ে যেত। আমি ভাবছিলাম যে এই রাস্তাটার কি হবে। তবে হ্যাঁ, এই রাস্তাটা যদি শুধু অরুণাচল অবধি হয়, মানে বালিমু পর্যন্তই হয়, এবং তার পরেরটুকু না থাকে, তাহলে পরেরটুকু কিন্তু অবস্থা, মানে পরেরটুকুর অবস্থা খারাপ আছে, কেননা পরেরটুকু ওরকম বেড মেটালই ছিল। যাচ্ছি এখন, গেলেই দেখতে পারবো। এই সামনেই চেকপোস্ট আছে, এই যে সামনেই হলো বালেমু চেকপোস্ট। মনে হয় আমাদের আর এন্ট্রি করতে হবে না, আমরা একবারে বেরিয়ে যেতে পারবো। হ্যাঁ, আমাদের আর এন্ট্রি করতে হলো না, আমরা একবারে সবাই বেরিয়ে গেলাম। কি না না, বাইর হওয়ার সময় না, মানে ওরা ঢোকার সময় চেক করে।
মানে তোমার প্রপার কাগজ আছে কিনা, আর বাইর হওয়ার সময় আর দেখে না, জানে যে গোটাটা ঘুরে আসলো বা ওই দিক থেকে আসলো, ওই দিক থেকে নিশ্চয়ই চেক করবে। এই যে এই জায়গাটা খুব খারাপ ছিল আগে, এখন এটা বেশ ভালো হয়ে গেছে, আর রাস্তাটাও এই যে পাকা হয়ে গেছে। বাহ, এখন নীল আকাশ দেখা গেল, খুব সুন্দর। বাহ, এই যে বিকেল বেলায় সবাই চলে আসছে এখানে। হ্যাঁ, কি যাবা এদিকে, কি যাবা? হ্যাঁ, এই যে এইটা একটা পিকনিক স্পটের মতো। হ্যাঁ, এখানে এই যে বিকেল বেলায় সবাই এসে আড্ডা মারে, তবে যেটা আমার মনে হচ্ছে আড্ডাটাই বেশি হচ্ছে। এই যে পাহাড়গুলোনের, এই পাহাড়গুলোন ডিঙিয়ে বা এই পাহাড়গুলোনের মধ্য দিয়ে আসলাম, এই মেঘগুলোনকে দেখতে এখন কত সুন্দর মনে হচ্ছে। ও হ্যাঁ, অথচ এর মধ্য দিয়ে যখন আসলাম তখন কি অস্থির অবস্থা হয়ে গেছিল। হ্যাঁ, এখন মনে হয় কি স্থির হয়ে আছে, অথচ ওইখানে যখন আমরা যাচ্ছিলাম তখন কি অস্থিরভাবে তারা চলাফেরা করতেছিল। এবং মনটাও, সত্যি কথা যেটা, মনটাও খুব খারাপ লাগতেছে এখন। মানে যখন ওইখান থেকে বের হয়ে আসলাম, এখন মনটা খুব খারাপ লাগতেছে যে হয়ে গেল আমাদের এই যে ট্যুর হয়ে গেল। কত প্ল্যান হলো, কত ক্যান্সেল হলো, কত রিপ্ল্যান হলো হয়ে, আর এই যে ব্রিজ সুবর্ণশিরি, আগে ওই ব্রিজ মানে যেটা ড্যাম ছিল সে ড্যামের উপর দিয়ে আগে যেতে হতো, এই যে সুবর্ণশিরি নদী, আর এই ড্যামের উপর দিয়ে আগে যেতে হতো ওই রাস্তাটা দিয়ে। এখন এই যে নতুন ব্রিজ হয়ে এখন নতুন রাস্তা হয়ে গেছে। এই জায়গাটা একদম আমাদের ডুয়ার্সের মতো, একদম ডুয়ার্সের মতো। এই রকম সমান কৃষি জমি আছে, আর তারপরেই এই যে সুপারি বাগান, আর ঠিক তার পেছনে বা সামনেই ওই পাহাড় দেখা যাচ্ছে, একদম একই রকম। আর বন্য বন্য একটা ভাব আছে, প্রচুর গাছপালা হয় এখানে। এই যে যেমন সাইডে, রাস্তার সাইডে যে ঘাসগুলো, সেইগুলো নিয়ে বিরাট বিরাট হয়ে আছে এখানে। তারপরে এই যে এইরকম বড় বড় সব গাছ, মাঝে মধ্যেই ফরেস্ট একটা ভাব। এই জিনিসটা একদম আমাদের ওই ডুয়ার্সের ওই জায়গাগুলোনের মতো। এটা হলো একটা বাজার, এখানে এই যে নিচে পুরা হাট বসেছে। আজকে হাটের দিন, এই যে সবাই বাজার করে নিয়ে যাচ্ছে। এই হাটগুলো খুব ভালো লাগে দেখতে, কিন্তু সময়ই হয় না। এই বাহ, এখানে রাস্তার দুই ধারে এই যে রাধাচূড়াগুলো সব ফুটে আছে। এখানে এই গাছ অনেক, এবং কি সুন্দর লাগছে। রিভার সাইড রিসোর্ট, এটাতে আসছিলাম, ভাবলাম যে এখানেই কোনো রুম টুম পাওয়া যায় নাকি, তাহলে এখানেই থেকে যাই। তা দেখলাম যে না, এখানে রুমের ব্যাপার নেই, এখানে এমনি ওই অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া, তারপরে এমনি রেস্টুরেন্ট, এই সমস্ত জিনিসগুলো এখানে আছে। এই সমস্ত জিনিসগুলো ওখানে আছে, সেই জন্য ওখানে আর করা হলো না। এখন আবার সামনের দিকে, মানে উদলগিরির দিকেই চলে যাই। আচ্ছা, আমাদের উদলগিরিতে আমরা পৌঁছেই গেছি। এরপরে তো উদলগিরির মধ্যে ঢুকেই কোনো একটা হোটেল নিয়ে নেব। তা আমাদের এই ব্লগ আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।